বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন। বাংলা বছরের প্রথম দিন আমরা শুরু করি উৎসব দিয়ে, আনন্দ দিয়ে। আমাদের সবার প্রত্যাশা থাকে নতুন বছরটা ভালো যাক। আর আমরা যারা মানুষ, আমরা যারা এই পৃথিবীতে থাকি, তারা অনেক জিনিসকে ভালোবাসি, কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর প্রতি আমাদের ভালোবাসা সবসময় থাকে অকৃত্রিম সেই ভালোবাসা। ফুলের কথাই ধরি না কেন, নানা বর্ণের নানা রঙের ফুল হয়, সাদা, লাল, হলুদ, বেগুনি, গোলাপি, কত রঙের। কোনো ফুলের গন্ধ আছে, কোনো ফুলের গন্ধ নেই। কিন্তু যাই ফুলের বা যে ফুলের গন্ধ থাকুক বা না থাকুক, যে রঙেরই হোক না কেন, সবাই, বিশেষ করে যারা আমরা বাঙালি বাংলাদেশে থাকি, তাদের কাছে ফুল অত্যন্ত প্রিয়। আমাদের কাছে আরও অনেক জিনিস প্রিয়। আমরা ভালোবাসি ক্রিকেট খেলা দেখতে, আমরা ভালোবাসি গ্রামে হাডুডু খেলা খেলতে যারা গ্রামে থাকেন, আমরা ভালোবাসি ফুটবল খেলা দেখতে, আমরা ভালোবাসি সিনেমা দেখতে, নাটক দেখতে, আমরা ভালোবাসি আনন্দের মধ্যে থাকতে, উৎসবের মধ্যে থাকতে। বাঙালি ভাষায় একটা কথাই রয়েছে, আমাদের একটা প্রবাদ রয়েছে, 12 মাসে 13 পার্বণ। আর বছরের প্রথম দিন শুধু বাঙালির জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য নয়, বছরের প্রথম দিন আসলে পৃথিবীর সব ভাষাভাষীর মানুষরাই চেষ্টা করে একটু বিশেষভাবে উদযাপন করতে। যে কথাটা প্রথম বললাম, তাদের প্রত্যাশা থাকে পুরো বছরটাই যেন ভালো থাকে। এই বছরের প্রথম দিন, নববর্ষের এই প্রথম প্রহরের আনন্দ মানুষ কিভাবে উপভোগ করে, বাংলাদেশের মানুষ কিভাবে অনেক বছর ধরে উপভোগ করছে, সেটা নিয়ে আলোচনা করার জন্য, বাংলার সংস্কৃতি নিয়ে, নিজস্ব সংস্কৃতি নিয়ে আলাপ করার জন্য আজকে আমাদের তৃতীয় মাত্রার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জনাব নিতাই রায়চৌধুরী, এমপি এবং মাননীয় সংস্কৃতি মন্ত্রী। আপনাকে স্টুডিওতে স্বাগত। আরও রয়েছেন ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা, আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী, সুরের ধারার অধ্যক্ষ এবং পরিচালক। আমি প্রশ্ন ঠিক না, আজকের অনুষ্ঠানটা আসলে ওই যে কথা বললেন যে ভালো লাগা নিয়ে, ভালো লাগা তো সবারই সমান। তো পয়লা বৈশাখ বা বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন সবার কাছেই সমান আনন্দের, কিংবা এই আনন্দের ভাগ নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি আমরা। সেটা মাননীয় মন্ত্রীর কাছে প্রথম প্রশ্নই আমার, যে তার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবার এই নতুন বছর উদযাপনের জন্য নতুন সরকার কি কি ব্যবস্থা বা কি করছেন আপনারা? আমাদের দায়বদ্ধতার যে জায়গাটা আপনি বললেন, যেটা যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমরা আমাদের যা কিছু ঐতিহ্য, ইতিহাস, আমাদের মানে প্রাচীন সভ্যতার যে নিদর্শন এবং বর্তমান সময় পর্যন্ত মানুষের যে আচরণ, তার যে দৃষ্টিভঙ্গি, মানে বিহেভিয়ার, প্যাটার্ন অফ বিহেভিয়ার, এর সব কিছুই আর কি একসাথে, মানে এর মধ্যে আছে ঐতিহ্যের মধ্যে আমাদের গান আছে, সংস্কৃতির মধ্যে আমাদের এই নববর্ষ একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তা আমরা আমাদের মানে সংস্কৃতি একটা জাতির আত্মা, সোল অফ এ নেশন, জাতির আত্মা। এখন আত্মা যদি উৎকর্ষ হয়, উৎকর্ষতা লাভ করে, তাহলে জাতির সেই পরিচয়টা মানে সেভাবে আরো বড় হয়। সংস্কৃতির মাধ্যমে আমরা একটা দেশকে চিনতে পারি। যেমন আমাদের দেশের সাথে কালচারাল ডিপ্লোমেসি, এটা এখন আছে 44টা দেশে, আরও 30টা দেশ যুক্ত হতে চলেছে। এখন এদের সাথে আমাদের সাংস্কৃতিক বিনিময় চুক্তি আছে, আমাদের মানে সংস্কৃতি, তাদের সংস্কৃতি আমাদের জানা বোঝার ব্যাপার আছে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র চুক্তি সই করে, চুক্তিপত্র এগ্রিমেন্ট করে, চুক্তি সই করে, বাস্তবায়িত করেন আপনারা। মানে এইটাকে ম্যান টু ম্যান যে রিলেশনশিপ, মানুষের মানুষের যে সম্পর্ক, তাহলে একটা মানুষের মানুষের সম্পর্কের আগে ওই মানুষের জীবন ভাবনা, ওই মানুষের জীবন আচরণ, তার যে মানে চিন্তা চেতনা, তার যে ঐতিহ্য, এইগুলো আমরা প্রথম দেখতে যাই। আপনি যখন
প্রাচীন সভ্যতার কোনো দেশে যাবেন, আগে সেই নিদর্শনগুলো আপনি খুঁজে বের করবেন, দেখবেন। আমরাও সেইগুলো আমরাই করি। এখন আমাদের সংস্কৃতির ইতিহাসটা কী? এটা হাজার 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 বছর আগে, মানে মিনিমাম কম করে 5,000 বছর আগের থেকে এই অঞ্চলে সভ্যতার বিকাশ লাভ ঘটে। এবং যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তার ভাগ্য অন্বেষণের জন্যে বাংলায় আসতো। বাংলার মানুষ কখনো কোথাও যায়নি, একে সোনার বাংলা বলা হতো। এখানে আপনার ওলন্দাজরা এসেছে, গ্রিকরা এসেছে, চাইনিজরা এসেছে, এখানে কাবুলিওয়ালারা এসেছে, 55 জন ফটকাবাজ ইংরেজ কিছু ফান্ড কালেক্ট করে নাম দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করতে করে? বাংলায় যাও। এখানে হিউয়েন সাং এসছেন 750 খ্রিস্টাব্দে। চীন দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান অন্বেষণ কোথায় গিয়ে করা যায়? যে বাংলায় যাও। এখানে ইবনে বতুতা এসেছিলেন। উনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন যে এদেশে প্রবেশের 1000টি দরজা আছে, কিন্তু বেরোনোর কোনো পথ নেই। মানে এত প্রাচুর্য, এত সৌন্দর্য, এত ঐতিহ্য ছিল, যেখানে কেউ আসলে এখান থেকে বেরোতে চাইতো না। তো সেই বাংলাদেশ এখন সেই নানান ঐতিহাসিক কারণে আজকে আমরা পৃথিবীর সবচাইতে পিছিয়ে পড়াটা, মানে হতদরিদ্র একটা দেশের মতো অবস্থা আমাদের। এখানে আমরা সেই বাংলার যে ঐতিহ্যগুলো আমরা খুঁজে বের করতে চাই। এই যে আজকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের যে নববর্ষ, মূলত এই নববর্ষটা এ কাদের উৎসব? এর আবিষ্কার হলো কবে? নববর্ষ হচ্ছে, এটা হলো কৃষকের সংস্কৃতি, কৃষকদের উৎসব। কারণ কৃষক হচ্ছে, দেশটা হলো কৃষকের দেশ। এখানে এখনও পর্যন্ত 90% মানুষ তারা হয় কৃষক নয় কৃষি নির্ভর। গ্রামের যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, যেমন এই যে মানে কামার, কুমোর, নাপিত, ধোপা, তাঁতি, হাড়ি, মুচি, ডোম সবই কিন্তু আপনার এই কৃষির সাথে পড়ে যায়। তাদের যে বাটার সিস্টেমটা ছিল, আগে যে পণ্য বিনিময় হতো, পরে যখন মুদ্রা প্রচলন হলো, তখন কিন্তু কৃষকরাই তাদের মানে এবং কৃষি সভ্যতার মানে উদ্ভব হয়। মানে আমরা এটা সঠিকভাবে বলা মুশকিল, কারণ আমরা লিখিত ইতিহাস জানি খ্রিস্টপূর্ব 325 সালে অশোকের ছিল, তার আগে মৌর্য গুপ্তের সময় ছিল। কিন্তু তারও আগে আপনার হাজার হাজার বছর আগে প্রথম কৃষিকাজ শুরু করে মেয়েরা। এই জন্যই নারীরা হচ্ছে প্রথম মাটির বুকে ফসলের বীজ বুনে, কৃষিকাজ তাদের হাত ধরে হয়। তো এখন এই কৃষকের যে সংস্কৃতি, সেইটাই এখন নগর জীবনে সেটাই মানে পালন করি আমরা। সেই সংস্কৃতির মধ্যে ছিল, যেমন এখন আপনি দেখবেন গ্রামে, আমরা ছোটোকালে দেখেছি, সেখানে গ্রামে বৈশাখী মেলা হতো, নানান ধরনের মানে গান বাজনা, এক এক অঞ্চলের এক এক ধরনের এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেগুলো জাতিগোষ্ঠী, পাহাড়ি সংস্কৃতি, তারাও কিন্তু যেমন বিজু উৎসব, এই যে শুরু হয়ে গেছে বিজু উৎসব, তো এটা শুরু হচ্ছে, সবই কিন্তু এই নববর্ষকে কেন্দ্র করে। তো এই নববর্ষটা কৃষকরা ওই দিন মানে হিন্দুদের ঘরে পূজা দিত, তারপরে মুসলমানরা, তারা হিন্দু মুসলমান মিলিত সংস্কৃতি, হালখাতা খুলতো। হ্যাঁ, হালখাতা করতো। হালখাতা হিন্দু মুসলমান সব ব্যবসায়ী সম্পদের সারা বছর যে বাকি টাকি নিত, এই দিন হালখাতা একটা আরেক ধরনের উৎসব। সেখানে সবাইকে টাকা দেওয়া হচ্ছে, সেখানে আপনার মিষ্টি বিতরণ, মিষ্টি মুখ করছে, বাচ্চা ছেলেমেয়েরা তার বাবার সাথে যাচ্ছে, এইটাই আর কি। মানে কৃষকরা মেতে উঠতে তাদের গানে গানে, ভাবনায় ভাবনায়। এই সংস্কৃতিটা পরবর্তী সময় নগর জীবনে আমরা এই যে পান্তা ভাতের ইলিশ খাই, এটা হলো কৃষকের খাদ্য। হ্যাঁ, ভদ্রলোকরা এটা খেত না আগে, এখন একদিন তারা মানে কৃষক হওয়ার চেষ্টা করে। এখানে আপনার ওই যে একটু পায়েস রান্না করে গ্রামে যেগুলো হতো, চিড়ে, মুড়ি, তারপরে মটকা, শাঁস, বাতাসা, কদমা, তারপরে তিলের নাড়ু, নারকেল নাড়ু, এই যে এইগুলো নাড়ু সাধারণত লক্ষ্মী পূজা টুজা হতো, কিন্তু এ সময়ও এইগুলো করতো।
বাজার থেকে হাট হাট মানে মেলা থেকে একবার মাটির হাঁড়ি পাওয়া যেত, রঙিন হাঁড়ি। সেখানে আপনার হাঁড়ির ভিতরে নানান ধরনের এই সমস্ত বাতাসা কদমা এসব নিয়ে বেঁধে আত্মস্বজন বাড়ি দিত। যেমন আমাদের বাড়িতে অনেকে নিয়ে আসতো। আমাদের একটু অপেক্ষাকৃত আরেকটা অন্য শ্রেণী ছিল, রায়চৌধুরী, সেখান থেকে জমিদার শ্রেণী। তো তারপরেও সে কৃষকের সাথে সম্পর্ক ছিল সবচেয়ে নিবিড় এবং গভীরভাবে আমরা চলাফেরা করতাম। এই হচ্ছে আমাদের। অথবা আমরা এই আপনি তো একটা বিরাট ধারণা দিলেন নববর্ষ নিয়ে, কিন্তু আপনার মন্ত্রণালয় এবার নিশ্চয়ই সারা দেশব্যাপী আয়োজন করেছে। এটা ব্যাপক আয়োজন, ব্যাপক আয়োজন করেছে। আমরা প্রত্যেক জেলায় শিল্পকলা একাডেমির মাধ্যমে, শিল্পকলা একাডেমির পদাধিকার বলে ডিসি হচ্ছে সেখানে সভাপতি আর ডেপুটি কমিশনার, আর উপজেলা লেভেলে উপজেলা নির্বাহী অফিসার। এখানে আমাদের শিল্পকলায় আমাদের সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে স্কুল কলেজের ছেলেমেয়েরা সবাই যাতে অংশগ্রহণ করে এবং সারা বছরই শিল্পকলা মুখরিত থাকবে। গান, নাটক, যাত্রা। আমরা যাত্রাকেও রিভাইভ করতে চাই, যে যাত্রা হবে পরিচ্ছন্ন। আমরা লোকসঙ্গীত, যেমন লালন সঙ্গীত, হাসন রাজার গান, রাধা রমন, তারপরে শাহ আব্দুল করিম, তারপরে বিজয় সরকার, এদিকে আপনার ওই যে লালন সঙ্গীত, যেমন লালন সঙ্গীত এইটি। এখন এছাড়া অনেক মরমী শিল্পীরা ছিল, তারা আধ্যাত্মিকতা উপস্থাপন করবেন। যাত্রা হচ্ছে সবচেয়ে পপুলার মিডিয়াম, মানে মঞ্চ এবং দর্শকের মধ্যে যখন ইউনিটি ফর্ম করে, যাত্রা হচ্ছে সবচেয়ে এটা। সেই যাত্রায় যে ভিয়েতনামে মুক্তিযুদ্ধের সময় বা চায়নাতে স্ট্রিট কর্নার যে যাত্রাগুলো করতো, নাটকটা যাত্রাই করতো। হ্যাঁ, এবং এটাকে মানুষের ভাবনাটাকে আরও ব্যাপকভাবে, আমি চায়না তিব্বত অঞ্চলে এখনো কিন্তু এই ধরনের প্রচুর যাত্রা প্রচলিত আছে। শুধু আমরা যেটা চাই যে জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক এই জাতীয় যে মানে অপসংস্কৃতি এক কথায়, এইগুলোকে আমরা বর্জন করতে চাই। সংস্কৃতির চর্চা মানে সুন্দরের চর্চা করা। সুন্দরের চর্চা করতে গিয়ে যেখানে আমরা বাধাগ্রস্ত হই, সেখানে আমরা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলি। তা আমাদের সেই সাংস্কৃতিক যে আন্দোলনটা, এটা সরকার করে না, এটা করে হচ্ছে বিভিন্ন মানে প্রগতিশীল ভাবনার একেবারে আপনি ঠিক বলেছেন। এই যে তরফ থেকেই আমরা চাচ্ছি যে এই সংস্কৃতিটাকে আমরা গুরুত্ব দেব। এবং আমাদের যেমন পুরাতত্ত্ব দপ্তর আছে, আমাদের চারুকলা আছে, আমাদের আর্কোলজি ডিপার্টমেন্ট আছে, তারপরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, নানান রকম। তো এইগুলো নিয়ে আমরা কাজ করছি আর কি। আপনি ঠিকই বলেছেন যে সুন্দর যখন বাধাগ্রস্ত হয়, নিজের প্রিয় জিনিস যখন বাধাগ্রস্ত হয়, তখন মানুষ রুখে দাঁড়ায়। ছায়ানট রমনার বটমূলে এইভাবে শুরু করেছিল পয়লা বৈশাখের অনুষ্ঠান। এবারও করবে, হ্যাঁ, শুরু করেছিলেন, এবারও তারা করবে। শুধু একটি বছর তাদের বাদ গিয়েছিল, তাছাড়া গত কয়েক বছর, শতকে বা দশকে কখনোই কোনো বছরই বাদ যায়নি ছায়ানটের অনুষ্ঠান। এবং সেই ধারাবাহিকতায় সুরের ধারাও সারা দেশ থেকে 1000-এর উপর শিল্পী নিয়ে প্রতি বছর আয়োজন করে চ্যানেল আয়ের সঙ্গে বর্ষবরণের অনুষ্ঠান। ঢাকা শহরে বিশেষ করে যারা রমনার বটমূল পর্যন্ত হেঁটে যাওয়া কষ্টকর কিংবা একটু দূরত্ব হয়, তাদের জন্য এই জায়গাটা হয় আরেকটি বিশাল জায়গা, যেখানে গিয়ে তারা উপভোগ করতে পারেন নতুন বছরের চৈত্রের শেষ দিনটি কিংবা বছরের প্রথম দিনটি। রেজওয়ানা চৌধুরী বন্দা, এই যে 1000 কণ্ঠের বর্ষবরণ একটা সার্বজনীন উৎসব, এবং সারা দেশ থেকে প্রচুর শিল্পী যারা আপনার ছাত্রছাত্রী নন, তারাও আসে এখানে। আমি অডিশন নেন আপনারা নিয়ে তাদেরকে অনুষ্ঠানে দাঁড় করে, এবং আমরা দেখেছি গত কয়েক বছর ধরে চ্যানেল আয়ের পর্দাতে, এবং এখন তো ইউটিউব, ফেসবুক সব জায়গায় সেই গানগুলো রয়ে গেছে। তারা কীভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে গান পরিবেশন করছেন, তাতে কি আপনার মনে হয় যে সারা দেশে এরকম অসংখ্য কণ্ঠশিল্পী ছড়িয়ে রয়েছে যাদেরকে আমরা ঠিকভাবে উপস্থাপন করতে পারি না?
আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমার অনেক শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আপনার বক্তব্যের প্রসঙ্গে আমি মনে করি যে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে সংস্কৃতিটা আমাদের অনেক প্রাচীন একটা চলমান ধারা, কিন্তু আমি সেটার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই যে সংস্কৃতি হচ্ছে প্রবহমান, এক জায়গায় স্থির থাকে না, এবং প্রবহমান বলেই তাতে আরও অনেক নতুন নতুন জিনিস যুক্ত হয়, অনেক কিছু জিনিস তা থেকে বেরিয়ে যায়। যেমন প্রাচীনকালে নববর্ষ ছিল একবারে একটা সামাজিক উৎসব, এবং কখনো কখনো সেটা ওই যে আকবরের সময় যখন প্রথম বাংলা বর্ষ চালু হলো, তখন বাংলা বৎসরের বঙ্গাব্দ চালু হলো, তখন ওই বৎসরের হিসাবের মানে থেকে আমার শুরু মনে হয় হয়েছিল। ওই যে রাজা বাদশারা যে করটা নেবে, ওইটার ওই কর হিসাব- নেওয়ার কারণটাই হিসাবে, কিন্তু হ্যাঁ। আসলে বছরের প্রথম কিন্তু দিনটা কালের ধারায় তাতে আরো অনেক কিছু সংযুক্ত হয়েছে। এই যে যেটা উনি বললেন যে গ্রামে গঞ্জে মেলা হয়, এই মাটির হাঁড়িতে করে মিষ্টি যায়, এগুলো তো সামাজিক এক একটা অ্যাসপেক্ট যুক্ত হয়েছে এই নববর্ষের উৎসবের সাথে। এখন আধুনিক আমাদের এই সমসাময়িক সময়ে এই নববর্ষটা একটা গ্রামের যেটা অনুষ্ঠান আছে, গ্রামের যেভাবে ওরা নববর্ষ পালন করে সেটা তো আছেই, কিন্তু তার সাথে একটা নাগরিক তার একটা চরিত্রায়ন হয়েছে। নাগরিক সমাজে শহরে, সব শহরে ছোট বড় ঢাকা বাদেও সব শহরেই সবাই নববর্ষ পালন করে, এবং সেটা তার বাণিজ্যিক ধারা একটা আছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে সাংস্কৃতিক বিষয়টা। সেখানে গান বাজনা দর্শকরা উপস্থিত থেকে তাতে যুক্ত হন, আর যারা মঞ্চে থাকেন তারা তো পুরোটাই থাকেন। আমাদের নববর্ষ যেটা আমরা করছি চ্যানেলের সাথে যে হাজার কণ্ঠে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সংযুক্ত করা, সারা বাংলাদেশের মানুষকে সংযুক্ত করা। তার মানে এই নয় যে সবাই গাইয়ে, সবাই খুব ভালো কণ্ঠশিল্পী, সবাই খুব উন্নত মানের প্রতিশ্রুতিশীল শিল্পী না, কিন্তু এই যে গানের মধ্যে দিয়ে একসাথে সম্মিলিত হওয়ার একটা প্রয়াস, তার ফলে যেটা হয় যারা বাইরে থেকে আসেন তারা ওই গানের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে আনন্দ। যারা গান তারা তো অসম্ভব আনন্দ করে গান, আর যারা শোনেন তারাও আনন্দ পান গানটা শুনে। সেই জন্যই গানটা একটা আমাদের মনের খোরাক, আমাদের মনে আনন্দ, মনের আনন্দ দেয়, হ্যাঁ, আনন্দের মাধ্যম, এবং আমরা আনন্দ পাই শুনে, আনন্দ পাই গেয়ে। যারা অনেকেই আছেন যারা আমাদের দেখবেন অনুষ্ঠানে অনেক বয়স্ক শিল্পীরা আসেন, শিল্পী যারা গান ভালোবাসেন, হয়তো কখনো গান শেখেননি, কিন্তু এই একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি যেখানে সবাই আসতে পারেন। আমরা তাদেরকে ট্রেনিং করাই, তারপরে গান শেখাই, করে তারা এখানে অনুষ্ঠানটা করেন। এই যে 10, 12, 15 দিনের একটা সময়ের মধ্যে যে পুরো প্র্যাকটিসের একটা বিষয়, এটা খালি যারা আয়োজক তারা নয়, যারা অংশগ্রহণকারী সবার একটা মিলিত প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টার মধ্যে গান গাওয়া ছাড়া আরেকটা যেটা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা ডিসিপ্লিন, একসাথে বসে একসাথে গলা মেলানো শেখা, ডিসিপ্লিন। আর যেটা আমি মনে করি যে এখন আমাদের খুব বেশি দরকার, যে পারস্পরিক যে একটা সহযোগিতা, সহমর্মিতা, একটা কোঅপারেশন, সবার সাথে সবার একটা বন্ধুত্ব ভালোবাসার জায়গা তৈরি করা, সেইটা আমরা করার চেষ্টা করি এই অনুষ্ঠানটার মাধ্যমে। আর আরেকটা জিনিস বলতে চাই, এই যেমন প্রদীপ জ্বালানোর আগে তার সলতেটা তৈরি করতে হয়, সলতেটা এটাও কিন্তু অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে, যে চৈত্র সংক্রান্তি, অর্থাৎ সারা বছরের যা কিছু অপ্রাপ্তি, যা কিছু অসুন্দর, যা কিছু ব্যর্থতা, এই সব কিছুকে শেষ করে দিয়ে পয়লা বৈশাখে আবার নতুন আশায় বুক বেঁধে যে নতুন বছর নতুন আশায় আমরা আবার পথ চলব। এই যে একটাকে শেষ করে আরেকটা শুরু করা, একটা সূর্যোদয় শেষ হচ্ছে, সূর্যাস্তে শেষ হচ্ছে, আর সূর্যোদয় শুরু হচ্ছে। এই যে একটা প্রকৃতির সাথে মানব জীবনের একটা সম্পর্ক, মানব জীবনকে নতুন আশায় বাঁধবার একটা সম্পর্ক, এইটিকেও আমরা উপস্থাপনের চেষ্টা করি। আগের দিন চৈত্র সংক্রান্তি করি, সূর্যাস্তে শুরু করে রাতে শেষ হয়, আর পরের দিন সূর্যোদয়ে শুরু হয়ে যতক্ষণ পর্যন্ত মাথার উপরে সূর্য না ওঠে আমরা চালাই অনুষ্ঠান। এই পুরো ব্যাপারটা একই সাথে যারা অনুষ্ঠান দেখতে আসেন
এবং যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সবার ভেতরে একটা কাজ করে যে আমরা এই 2 দিন ধরে একটা অনুষ্ঠান করছি, একটা পুরনো যা কিছু ব্যর্থতা, যা কিছু আমাদের হয়নি, যা কিছু অপ্রাপ্তি, সব কিছুকে পিছনে ফেলে নতুন আশায় নতুন করে তৈরি হওয়া। সেই তৈরি হওয়াটার জন্যই আমরা আগের দিন থেকে শুরু করি আর পয়লা বৈশাখে অনুষ্ঠানটা শেষ করি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সেটার জন্য যা কিছু করার আমরা করি। আর মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বললেন যে সব সংগঠনদেরকে ওনারা অনেকে, আমি ওনার সাথে এইটা আরও যুক্ত করতে চাই, সরকারের যেখানে জায়গা, সরকার তার যতটুকু করার করছেন, করতেই হবে, কিন্তু এমন না যে সরকারই সব কিছু করবে আর কেউ কিছু করবে না, তাহলে কিন্তু কাজটা এগোবে না। সব সংগঠনগুলি যদি করে এবং সরকার যদি তাদেরকে সহযোগিতা করে, কাজটা অনেক ভালোভাবে ব্যাপক সহযোগিতা করতে, হ্যাঁ সেইটাই বেশি দরকার, যে সরকার পেছনে আছে, তোমরা করো, আর যেখানে যা সমস্যা হচ্ছে আমরা সর্ট আউট করে দিচ্ছি, ওইটা করলে আসলে ছোট ছোট। কারণ আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের এখন জনসংখ্যা যেভাবে বাড়ছে, আমাদের শহরে, গ্রামে, মফস্বলে, ছোট ছোট সব জায়গাতে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক বেশি বাড়ানো দরকার মানুষের মননের একটা উন্নয়নের জন্য। মানসিকভাবে কিন্তু এই সংকীর্ণতাগুলো যাতে আমাদেরকে গ্রাস না করে, সেজন্য আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেটা উনি বলছেন যাত্রা, আমি খুব মনে করি যে গ্রামের মানুষের এন্টারটেনমেন্টের কোনো কিছু নেই, কাজে এই ধরনের যাত্রা বলেন, আগে শীতকালে যে নৌকা বাইচ, তারপরে যাত্রা, তারপরে সার্কাস হতো এক সময়, বাচ্চারা কি এনজয়, হ্যাঁ এই জিনিসগুলি কিন্তু খুব খুব বেশি দরকার। কারণ মানুষের এন্টারটেনমেন্ট না থাকলে, মানুষের মনের খোরাক না থাকলে সে কোথায় যাবে? তার তো আর কিছু করা, সেই অশুভ অসুন্দরের দিকে তার মনটা চলে যাবে। সেই কারণে এইগুলি খুবই করা দরকার এবং আমি এই জন্য আপনাকে অভিনন্দন জানাবো যে যদি আপনারা সত্যি কাজটা শুরু করতে পারেন, এটা একটা খুব ভালো কাজ হবে গ্রামের মানুষের জন্য বিশেষ করে। হ্যাঁ, কারণ পয়লা বৈশাখে কিন্তু অনেকেই বলতে চান যে একেবারেই নগর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, কিংবা কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িকও হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে থেকে যদি আপনার মন্ত্রণালয়ে বেরিয়ে এসে গ্রামে আরো বেশি করে পয়লা বৈশাখ উদযাপন করে, যেটা আমাদের মানে মাটির ভেপু বাঁশি বাজাচ্ছে, মাটির হাড়ি বিক্রি হচ্ছে, মেলাগুলো, যাত্রার কথা আপনি বললেন, এগুলো থেকে উদ্যোগী হন। মেলা হয় একটা গ্রামে গ্রামে, আগে বেশ বড় এই মেলাগুলোকে যদি সেখানকার যারা, যেমন আপনি শহরের কথা বললেন যে যিনি ডিসি সাহেব আছেন তিনি তার প্রধান হয়ে উদ্যোগ নেন, গ্রামে গঞ্জেও কিন্তু অনেক মানুষ রয়েছে। আমি এখানে শহরকে বাদ দিয়ে তো গ্রাম এখন ভাবা যায় না, সেই এটা আমি মানে গ্রামীণ সংস্কৃতিটার উপর গুরুত্ব দেওয়ার জন্য এই কথাটা বললাম। কারণ এই যে পয়লা বৈশাখে আগে ধান বপন করা হতো, কারণ এই সময় বৃষ্টি হতো, তখন তো এই ধান ছিল না, আর এটা মানে ধান কাটতে হলো অজ্ঞান মাসে, ওই সময় তো নবান্ন হতো। আর ওই মানে বন্যাদি যে কথাগুলো বললেন ডক্টর ডিজানা চৌধুরী বন্যা, যে আমাদের পুরনো বছরের সমস্ত গ্লানি, সমস্ত কষ্ট, সমস্ত ব্যর্থতা বা যা কিছু আমাদের পাপ বোধ তাকে ঝেড়ে ফেলে আমরা নতুন করে পয়লা বৈশাখে শুরু করলাম। তো পয়লা নববর্ষে এটাও ঠিক হিস্টোরিক্যালি উনি যেটা বললেন যে আকবরের সময় যে বঙ্গবন্ধু চালু হলো, এটা ঠিক আছে, কিন্তু ওই এটা খাজনা আদায়ের জন্যে, এটা হালখাতা করার জন্যে এটা পয়লা বৈশাখ, কিন্তু মূল এটা এসছে কৃষকের ঘর থেকে। আচ্ছা, অন্যদিকে আমি যেটা আপনি বলছেন যে আমাদের গ্রামে ঘোড়দৌড়ে মেলা হয়, মানে ঘোড়দৌড় আমাদের ওই অঞ্চলে বেশি হয়, তারপরে লাঠি খেলা, নৌকাবাজ তো আছে, হাডুডু খেলা, বিভিন্ন ধরনের খেলা, এগুলো আমরা প্রতিযোগিতা শুরু মানে করবো এখন থেকে। এখন মন্ত্রণালয় সেটা হচ্ছে যে মানে মন্ত্রণালয় যদি গুরুত্বের সাথে এগুলো দেখে, আমরা যেমন অনেক সংগঠন, মানে অনেক সংগঠন এ কয়দিন যত সংগঠন আমার কাছে এসছে, মানে আমাদের মন্ত্রণালয় মানে সহযোগিতা করার জন্য, আমরা একেবারে মানে সাধ্য মতো আমরা সহযোগিতা করছি। দুস্থ শিল্পীদেরকে আমরা মানে পুনর্বাসনের চেষ্টা করছি এবং নানামুখী কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। শুধু একটাই কারণ যে আমরা যদি অমঙ্গল, যে অশুভ শক্তি, এই অশুভ অমঙ্গলের মানে যদি আমরা ইয়ে না করতে পারি, দূর না করতে পারি, এবং সেইটা করতে পারে একমাত্র একটা সাংস্কৃতিক মানে কর্মকাণ্ডের মাঝে। আর আমাদের এই যে সমাজে
আরেকটা দিকে আমরা করতে চাই। আমাদের সমাজে নানান ভাবনার লোক আছে, নানান আদর্শের লোক আছে। এখানে রাজনৈতিক আদর্শের ভিন্নতা আছে, ব্যক্তির চিন্তার ভিন্নতা আছে, শ্রেণীর চিন্তার মানে ভিন্নতা আছে, শ্রেণীগত একটা বৈচিত্র্যময় শ্রেণী সমন্বয় আমাদের এখানে আছে। আবার শ্রেণী বিরোধও আছে, শ্রেণী সংঘাতও আছে। শ্রেণী বলতে আমি ইকোনমিক ক্লাসের কথা বলছি। অর্থনৈতিকভাবে শ্রেণীর যে বিন্যাসগুলো, হ্যাঁ, ধনী দরিদ্রের মধ্যে যে ইয়েটা, বা আর একটু যদি বলি রাজনৈতিক ভাষা হতে পারে, শোষক এবং শোষিত জনগণের মধ্যে যে লড়াইটা, এরকম নানান রকম বৈষম্য আছে। পাহাড়ি জনগোষ্ঠীর একরকম সংস্কৃতি আছে, তো বৈষম্য আছে। এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য খুঁজে বের করতে চাই। আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, ইউনিটি ইন ডাইভার্সিটি। তো নানান সংস্কৃতির একত্র আইনে আমরা একটা ঐক্যের জায়গা খুঁজতে চাই। পৃথিবী আজ সংঘাতপূর্ণ, চারিদিকে অশান্তি, রক্তাক্ত পরিস্থিতি। আমাদের দেশ তার থেকে মুক্ত না, আমাদের দেশেও সে ছোঁয়া পড়ছে। কিন্তু তো এই রক্তাক্ত এই পরিস্থিতিতে, অসহিষ্ণু এই দুনিয়াতে আমাদের সংস্কৃতি দেখাতে পারে, আমাদের ভাবনা দেখাতে পারে যে শান্তির জায়গাটা কোথায় আছে। আমরা শান্তি চাই, মূল কথা, শেষ কথা শান্তি। আমরা ওই যে আমাদের ঘোষিত নীতি এটা যে, এবং কতটা বাস্তবায়ন করা যাবে সেটা নিয়ে আমরা কাজ করছি। যে আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করব না। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে উনি শেষ বাক্য উচ্চারণ করে গেলেন যে কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ না। অথচ তার কত প্রতিশোধ নেওয়ার কারণ ছিল তার ভিতরে, কত ক্ষোভ দুঃখ থাকতে পারে। এই পুঞ্জীভূত দুঃখ বেদনাকে সম্পূর্ণ চাপা দিয়ে উনি বললেন যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আমাদের প্রধানমন্ত্রী সেই কথা বলছেন, আমরা তাই বলছি। আমরা এইটাকেই বাস্তবায়ন করতে চাই। এটা বাস্তবায়ন করতে চাই যে আমরা আমাদের দেশটাকে তো এগিয়ে নিয়ে যেতে চাই। তবে কিছু কিছু জায়গা, যেমন আমার সিলেক্টিভ কিছু জায়গা আছে, চ্যানেলে আমাকে ডাকলেই আমি না আসতে পারি না, কারণ এটা আমার শুরুর থেকে আমি এখানে আসি যাই। হ্যাঁ, এখানে যদি আপনার সাথে আমার ভাবনার পার্থক্য থাকে, আপনার ভাবনা, আমরা এইটাই সৌন্দর্য। গণতান্ত্রিক সমাজে মানুষের ভাবনার বৈচিত্র্য থাকবে, বৈষম্য থাকবে, কিন্তু এর মাঝে আমরা ঐক্যের জায়গাটা কোনটি? হ্যাঁ, ঐক্য হচ্ছে একটা জাতি গঠনের যে প্রক্রিয়া। হ্যাঁ স্যার, আমরা যে তিনজন বসে আছি সবার লক্ষ্য কিন্তু একটাই, যে সবার আগে দেশ, সবার আগে। হ্যাঁ, এর বাইরে তো আমাদের কোনো লক্ষ্য নেই। সেখানে কিভাবে এখানে আমাদের এটা যে যেখানে আছে আমাদের মূল বিষয় কি, যে এটা আমরা তো ন্যাশনালিস্ট। হুই যে ন্যাশনালিস্ট সেটা ব্যাপক বড় প্রশ্ন। তো ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, আওয়ার ডিউটি ইজ টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইকোনমি, আওয়ার ডিউটি ইজ টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদের জাতীয় স্বার্থ, জাতীয় অর্থনীতি, এটাকে প্রোটেক্ট রেখে আমরা সবার সাথেই আমাদের সম্পর্কে হাত বাড়িয়ে দেব। এখানে কোনো সমস্যা নেই। আমি যদি আমার ভিতরের পরিশুদ্ধ আত্মাটাকে ঠিক রাখতে পারি, আমি যে কোনো সবার সাথে মিশতে পারি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি ওই সেই নটি বিনোদিনী বিনোদন অঞ্চলে বসবাস করতেন। সেখানে যে তাকে ডেকে মা মা বলে তাকে ডেকে নিয়ে এসছে, কারণ তার আত্মা তো পরিশুদ্ধ, এটা তো কোনো সমস্যা নেই। গিরিশ ঘোষ যে প্রথম যে নাটকের করলো, সে মাতাল, মদ খেয়ে করছে, তাকে খেতে দিছে, দিয়ে তার কোলেতে ভাত টানতে ফেলে দেন, ওই যে গিরিশ ঘোষ আর রামকৃষ্ণ। কিন্তু তারপরে ও অভূত ছেলে, বোঝে না, ঠিক আছে, এগুলো করতো। তো গিরিশ ঘোষ মদের বোতল হাতে থাকতোই। তো বলতো, কিরে গিরিশ, তুই কী খাস? ও কী খাস? ঠাকুর তুমি খাবার দেখি, এই বলে এক বোতল দিয়ে ডকডকে খেলো। কিরে গিরিশ, এ তো কিছুই বুঝলাম না। তো অর্থাৎ তার সে এর ঊর্ধ্বে উঠে গেছে। তো
তো আমাদের জাতিটাকে আমাদের অত্যন্ত পুরনো ইতিহাস সমৃদ্ধ জাতি, পরিশ্রমী জাতি, পরিশ্রমী জাতি এবং ভাবের জাতি। এটা গানের দেশ, এটা ভাবের দেশ, এটা বন্যা মানে আপনার এটা ধানের দেশ, মানে নদীর দেশ। অতএব মানুষ ধান বানায় আর গান গায়, মানে হলুদ দেয় গান গায়, গান মানে গলায় আমাদের- গলায় গান গান আমাদের রন্ধ্রে রন্ধ্রে, নৌকা চালা গান গায়। সবকিছুতেই গান। হ্যাঁ। অতএব এই জায়গাটাকে জায়গায় তুলতে হবে। আপনি ওই যে আমাদের বন্যাদি বলতে মানে কমফোর্টেবল ফিল করি। হ্যাঁ, বল, ডক্টর please বল। রেজওয়ানা চৌধুরী বললে হ্যাঁ, বলেন। এত দীর্ঘ না বলে বন্যাদি যে কথাগুলো বললেন, যে মানুষের আনন্দ বিনোদনের তো একটা জায়গা থাকবে। এই কারণেই কিন্তু আমরা ওই স্কুল কলেজগুলোকে মানে সংযুক্ত করছি এবং একটা সমন্বিতভাবে মানে খেলাধুলার জন্য ক্রীড়া মন্ত্রণালয় তারা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয় আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এই যে যারা প্রশিক্ষক হবে গানের বিভিন্ন ধারা, কেউ রবীন্দ্রসঙ্গীত, কেউ নজরুলগীতি, কেউ আপনার মানে উচ্চাঙ্গ সঙ্গীত, কেউ লোকসঙ্গীত, সবকিছু। মানে যে যেটা মানে লোকসঙ্গীত, এদেরকে আমরা মানে অনারিয়াম দেবো প্রত্যেক দিন অথবা মাসে প্রথম পর্যায়ে। তারপরে আমরা তাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। ওরা এক একটা স্কুল এক একদিন বেছে নেবে, তারা শিল্পকলা আসবে, ছেলেমেয়েরা চলে আসবে একটা নির্দিষ্ট সময়ে, গান বাজনা শিখবে, আরেকদিন আরেকটা আসবে। এইভাবে আমরা ছড়ে দিতে বিভিন্ন চাই। রকম পরিকল্পনা নিচ্ছেন। কারণ তাহলে ভুল দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের প্রজন্মকে। সেখান থেকে রক্ষা করতে হবে অবশ্যই। একমাত্র এই চিন্তা ভাবনায় পারে। তো সেক্ষেত্রে আমি আজকে সৌভাগ্যবান, আপনার সাথে আমি আরেকটু যোগ করতে চাই। এখানে আমি সৌভাগ্য এক হ্যাঁ, মিনিট, বলুন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাচীন মানে অধ্যাপক এবং মানে রবীন্দ্রসঙ্গীতের জগতে বাংলাদেশের কিংবদন্তি, মানে অত্যন্ত মেধাবী ডক্টর রেজওয়ানা চৌধুরী আপনি বন্যার সাথে বন্যাদ্বীপ বলেন। মানে অনেক ওনাকে খুঁজে আপনি দেখেছি শুধু বন্যাই ফেসবুকে বলতে পাওয়া পারেন। যায় কিনা, কিন্তু ওখানে ওই অ্যাডে আর পাইনি। তো আজকে সামনাসামনি দেখা হলো, কথা বলতে পারলাম, ভালোই লাগলো। আমি আপনাকে মানে ধন্যবাদ জানাই। আপনাকে আমরা স্বাগত জানাই, আসেন আমাদের ওখানে। সব নিশ্চয়ই। আমি আপনার সাথে একটা আমার খুব ভালো লাগলো এটা, যে আপনারা যে পরিকল্পনাটা করেছেন, যে পদক্ষেপ নিচ্ছেন, আমি মনে করি এইটা এই জন্য জরুরি যে আপনি বলছেন না যে আমাদের সবার আগে হচ্ছে আমাদের জাতীয় পরিচয়, আমরা আমাদের দেশ, সবার আগে হ্যাঁ, দেশ। হ্যাঁ, দেশ, হ্যাঁ। সবার আগে কিন্তু বাংলাদেশ। সেইটা যদি আমাদের এই আত্মপরিচয়ের জায়গাটা যদি পরিষ্কার করতে হয় এবং তার ভিত্তিটাকে যদি দৃঢ় করতে হয় যে এইটা হচ্ছে আমার পরিচয়, সেটা করতে গেলে কিন্তু সবার আগে আমাদের যে সাংস্কৃতিক পরিচয়টাকে পরিষ্কার করতে হবে, যে কি আমার সাংস্কৃতিক পরিচয়, কি আমার অস্তিত্বের পরিচয়, কি আমার উৎস। এবং এটা করার আপনি যেটা বলছেন স্কুল কলেজ, আমি মনে করি এইটার সবচেয়ে জরুরি এবং প্রথম ভিত্তি হচ্ছে স্কুল কলেজ। কারণ এখন এই যে প্রযুক্তিগত কারণে সারা পৃথিবীর সংস্কৃতির সাথে মানুষ পরিচিত হচ্ছে, বিশেষ করে বাচ্চারা, তরুণ প্রজন্মের সবার হাতে একটা করে ফোন, আর তারা সারা পৃথিবীর গান বাজনা সিনেমা সব দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে আমাদের উচিত বিশেষ করে আমাদের কোনটা নিজের পরিচয়, কোনটা আমাদের আত্মপরিচয়, কোনটা আমাকে আমি বলে আলাদা করবে আর পৃথিবীর আর 10টা দেশ থেকে, সেই জিনিসটাকে এই শিশু বয়সে যখন তার মননটা তৈরি হয়, কাঁচা মাটির মতো বাচ্চারা, ওই সময় তার মধ্যে এটা প্রথিত করা দরকার। কারণ বড় হয়ে গেলে কিন্তু তার মাথায় অনেক কিছু কাজ করছে, তখন আর এটা অত সহজে করা যাবে না। আপনি যেটা বলছেন যে স্কুল কলেজে আমরা গান বাজনা, ছবি আঁকা, বই পড়া, সাহিত্য সব কিছুর একটা পরিচয় ওদের মাথায় বসিয়ে দেওয়া, যে এইটা হচ্ছে আমি। হ্যাঁ, তুমি সারা পৃথিবীতে যাও, যেখানেই যাও, এটা হচ্ছে তোমার পরিচয়। এটা খুব জরুরি। আমি এই জন্য আপনাকে অভিনন্দন জানাবো যে এটা যদি সত্যি আপনারা করতে পারেন, এটা খুবই এই সময়ের জন্যে। সারা পৃথিবীতে এখন যা চলছে, মানুষের আত্মপরিচয় নষ্ট হয়ে গেছে,
কেউ কিন্তু আসলে জানে না যে সে কি, কার জন্য কথা বলছে, কি ভেবে কথা বলছে, কোনো সেইটা খুব দরকার এখন। সরকারের পাশাপাশি তো আমরা সবাইকে যেতে হবে। এখানে আপনার এই কথা বলতে চাই, মানে যদি করতে পারেন, যতক্ষণ দেহে আছে প্রাণ, ঠিক। প্রাণপণে পৃথিবীর সর্বজঞ্জাল, জঞ্জাল নবজাতকের এর কাছে জন্য আমার করে দৃঢ় রেখে অঙ্গীকার, একদম তারপর হব ইতিহাস। মানে এই একদম। সুকান্তের কবিতা। সুকান্তের লাইন, অতএব সেই। নবজাতক যে পৃথিবীতে আসলো, তার এটা জন্য পৃথিবী আমাদের তৈরি সরকার একটা করেছে। অঙ্গীকার, আমরা প্রাণপণে কাজ করে যাব। তার যে মানে মৌলিক অধিকার সেগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আপনি তো সুরের ধারার অনেক বাচ্চাদের নিয়েও কাজ করছেন, হ্যাঁ। এবং আমি জানি যে সারা পৃথিবীতে আপনার অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা যেটা বললেন যে আধুনিক প্রযুক্তি, সেই প্রযুক্তির সাহায্যে আপনি অনেককে গান শেখাচ্ছেন। এবং আমরা বিশ্বাস করি যে যে জাতির সংস্কৃতি উন্নত নয় সে জাতীয় উন্নত হতে পারে উন্নত না। হতে পারে না। সুতরাং এই যে এত ছাত্রছাত্রী আপনার, এদের সাথে কথা বলে বা এদের সাথে যে আপনার যে যোগাযোগ হচ্ছে, সব মিলিয়ে আপনার কি হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ আছে? না, আমি হতাশাগ্রস্ত না, কিন্তু ওই যে মাঝে মধ্যে মনে হয় যে আমরা যে যেটা আপনি বললেন না, যে সরকারের যদি একটু মিনিমাম সাপোর্ট পাওয়া যায়, ছোট ছোট সংগঠনও তাদের নিজেদের জায়গা থেকে অনেক কাজ করতে পারে। ধরেন আমরা যে কাজটা করছি, আমরা সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, কারণ আমরা অনেক আগে থেকে এটা ফিল করছিলাম যে সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে যদি আমাদের সংস্কৃতির সাথে পরিচয় না করানো যায়, যে বাংলাদেশি হিসেবে এই আমার পরিচয়, এই আমার ভাষা, এই আমার নৈতিকতা, এই আমার মূল্যবোধ, এই জিনিসগুলো যদি ওদেরকে না করানো যায়, ওরা তো লস্ট হয়ে যাবে। কিন্তু আপনি যে কাজগুলো করছেন, কারণ আপনি কোনো উদাহরণ কি আপনার কাছে রয়েছে যে ছোটবেলা থেকে মানুষ করেছেন, এখন বড় হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ পড়ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক বাচ্চারা, এই যে একটি মেয়ে তো গান গাইবে, দেখবেন অন্ধ, সুবিধাবঞ্চিত, কি সুন্দর গান গায়, কি অপূর্ব গান গায় সে, মানে ওর গান শুনলে চোখে পানি এসে যায়, এত সুন্দর সুরেলা গলা। আমাদের ছেলেরা, বিশেষ সুবিধাবঞ্চিত ছেলেরা বড়। আর আরেকটা কি আপনাকে বলছি, যারা সাধারণ বাচ্চারা, মানে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির বাচ্চা যারা আমাদের কাছে গান শিখতে আসে, আমি সব অভিভাবকদেরকে বলি যে দেখো, এই বাচ্চারা কেউ দেশে থাকবে না, ও লেভেল এ লেভেল করে সব বিদেশে পড়তে চলে যাচ্ছে। কাজে ওদের যেটা রুট, আমাদের যেটা মূল্যবোধ, যেটা আমরা বিশ্বাস করি, ধরেন ফ্যামিলি ভ্যালুস, এটা তো সারা পৃথিবীতে অন্য কোথাও কিন্তু নাই, কিন্তু আমাদের সোসাইটিতে এটা খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি ভ্যালুস, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, সবাইকে নিয়ে আমরা বড় হই। তো এই জিনিসগুলো আমরা বাচ্চাদেরকে শেখানোর, ছোটোবেলাতেই শেখাবার চেষ্টা করি, এবং এটা গান বাজনার মধ্যে দিয়েই, মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের যাতে আনন্দের সাথে ওরা করে, ওইটাও যদি ওদের একবার ব্রেনে আমরা ঢুকিয়ে দিতে পারি যে এটা, এইটাই হচ্ছে তুমি একজন বাংলাদেশি হিসেবে, এটাই তোমার মানে যেখানে তুমি অন্যদের থেকে আলাদা, সেটা যদি ওর ভেতরে থাকে, ও যেখানেই যাক, সারা পৃথিবীতে যেখানেই যাক, কোনো না কোনো সময় ও যখন রিয়েলাইজ করবে, ভেতরে তাকাবে আমি কে, ওই আত্মপরিচয়ের জায়গাটা কিন্তু ওর কাছে পরিষ্কার। হ্যাঁ, এবং এই বৈশাখী উৎসব এমন একটা উৎসব যেখানে কিন্তু সবাই পরিবার নিয়ে যেতে পছন্দ করে। একদম। গ্রামেই বলেন বা শহরেই বলেন, সব পরিবার, সব জায়গায় একটা পরিবার যাচ্ছে, এবং তাদের আনন্দ করার মতো অনেক কিছু সেখানে রয়েছে। একটা সময় ছিল জি, যে প্রত্যেক বাড়ি বাড়ি, অবশ্য একটু মানে এই মেয়েরা, ছেলেরা, বিশেষ করে মেয়েরা, প্রত্যেক মেয়েরাই হারমোনিয়াম বাজায়, সব বাড়িতে একটা হারমোনিয়াম থাকতো, এবং প্রত্যেক বাড়িতে হারমোনিয়াম থাকতো। হ্যাঁ, একটা গান বাজনার সবাই আসতো। আর যে গরিব ঘরের মানুষ যারা, সবাই তারা আবার এর সাথে মিলে বসে শুনতো, দেখতো, এর মধ্যে আবার একটা ইন্টারাকশন হতো। হ্যাঁ, যাত্রাগুলো তাই হতো, যাত্রা, নাটক, গ্রামের। তো আমরা চেষ্টা করবো, আপনারা আমাদের সহযোগিতা করেন, পরামর্শ দিয়ে আমরা। তারপরে ধরেন নাটকের দল না, কিন্তু পাড়ায় পাড়ায় নিজেরা নাটক করে, নিজেরা নাটক, খুব প্রফেশনাল না, এটা আনন্দের জন্য করছে, নিজেরা নাটক করে। হ্যাঁ, নিজেরা। এই জিনিসগুলি কিন্তু অ্যাকচুয়ালি এখন আমরা মনে করি, আমার মনে হয় যে আমাদের সমাজের উন্নয়নের জন্য খুব দরকার ছিল। বন্ডিং, পরস্পরের মধ্যে যে একটা বন্ডিং, এটা তৈরি করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল। না, যেটা বললেন এই পাড়ায় পাড়ায় নাটক বা গান হচ্ছে, এখান থেকেও কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে অনেক ভালো শিল্পী হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, ওইভাবে শুরু হয়েছে, বহু রয়ে ওইভাবে গেছে। শুরু হয়েছে। না, মূল কথাগুলো উনি বললেন, আসল ব্যাপারটা হলো তাই। হ্যাঁ, তাই। এবং সরকার, আপনি সরকারের কথা বলছেন, সরকার আমাদের কথা বলছেন, যে মূল লক্ষ্যটা ঠিক রেখে আমরা যদি একসাথে সবাই মিলে কাজ করি, শুধুখানি
প্রত্যেকেরই একটু সাহায্য দরকার। হ্যাঁ, এই সাহায্যটুকু এই হাতটা বাড়িয়ে দিলেই আমরা দেশের জন্য পারস্পরিক যদি যে হাতটা সৌহার্দ্য, বাড়ানো যায় আর কিছুই তাহলে- লাগে না। হ্যাঁ, এইটুকু হাত বাড়িয়ে দিলে দেখবেন যে আমি একদিন মানে আই লাইক টু সি ইউর একদিন আসবো। হ্যাঁ, প্লিজ, আই লাভ টু, নিশ্চয়ই। এবং সেখানে যে আপনাদের ওখানে তো এখন মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা হ্যাঁ, অনেকেই হ্যাঁ, গান শিখছে হ্যাঁ, এবং সবকিছু মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেখানে যে বিশেষ করে রবীন্দ্রনাথের গান এবং আরো একেবারে বাংলা গান বাংলা গান। আপনি তাদেরকে শেখাচ্ছেন এবং মানুষের হৃদয়ে বাংলাদেশটাকে দেওয়ার চেষ্টা করছেন, না, যেটা ইংরেজি গান, আপনাদেরও লক্ষ্য। সাগর ভাই, ইংরেজি গান তো এখন আমি ইচ্ছা করলেও ওদের বন্ধ করতে পারবো না, কারণ জগতের জানলা খুলে গেছে। তো বাংলা গানটাই না, কষ্ট করে কিন্তু কারো শেখাতে জানলা হচ্ছে। খুলে বা কেউ যদি জানতে চায় সে জানার মধ্যে দোষের না, কিছু নেই। জানবেই, ওরা শিখবেই, গাইবেই, কিন্তু বাংলা কিন্তু গান তোমার সংস্কৃতি তোমার গানটা কতটা সুন্দর এইটাই এটাই তাদের উপলব্ধি করার ব্যাপার, Exactly, আর তো কিছু নেই। এবং exactly. আসলেই তো মানে বাংলা ভাষার মতো সুন্দর ভাষা, না, নাই। বাংলা ভাষা নিয়ে পৃথিবীতে যত লোক কথা বলে সব কিছু নিয়ে গর্ব করার মতো, অহংকার করার মতো আমাদের অনেক কিছু রয়েছে। এবার যে পয়লা বৈশাখ আমরা উদযাপন করছি, এটা নিয়ে তো আপনাদেরও নানা পরিকল্পনা, আপনার কথা বললেন। আর একটা জিনিস মানুষের মনে কাজ করছে যে পয়লা বৈশাখ কেমন হবে, কি হবে, সব কিছু এখান থেকে এই নিরাপত্তার জন্য আপনার নানা রকম ব্যবস্থা নিয়েছেন এবং আমার মনে হয় আপনি ব্যক্তিগতভাবেও কিছু উদ্যোগ নিয়েছেন প্রশাসনের কথা বলে যে কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এবং আমি মানুষ এটা যাতে- বলেছি তো। জি, আমাদের মানে জাতীয় পর্যায়ে পয়লা বৈশাখ উদযাপনের একটা কমিটি আছে। জি, তো এবং সব কিছু মিলে একটা জাতীয় পর্যায়ে একটা কমিটি আছে। তো সেখানে আপনার পুলিশ কমিশনার থাকে ঢাকার, তারপরে আনসার, বিজেপি, তারপরে যে ফায়ার ব্রিগেড, তারপর বিজিবি, এটা সব ধরনের আইন শৃঙ্খলার জন্যে এরা থাকে। আর বিভিন্ন জায়গায় যেমন ছায়ানটের প্রতিনিধি থাকে, বুলবুল কলার প্রতিনিধি সুরেধার থাকে, প্রতিদিক আছে। তারপরে বিভিন্ন নাম করা মানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জি, এরা থাকেন, তারপরে সংগঠন আছে তারা থাকে, আর বিভিন্ন আমাদের দপ্তর অধিদপ্তর আছে, এগুলো ডিজি টিজি এরা সব থাকে। থেকে মানে যতটুকু সম্ভব এটাকে বড় করা যায় করে সেখানে 2-3 দিন করে আমরা আলাপ করেছি, 2বার করে আমরা আলোচনা করেছি, মিটিং করেছি। সমস্ত অবিকলভাবে যেভাবে হয় সেভাবে হবে, এবার আর মানে বেশি হবে। কারণ এবার মানে ওই ঠিক চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে আমাদের শোভাযাত্রা শুরু হবে, তারপরে ছায়ানটের প্রোগ্রাম ঠিক টাইমলি বটমূলে হবে, তারপরে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো উপজাতি সব তারা এসে তাদের এই সংস্কৃতি তাদের যে ঐতিহ্য রয়েছে বিস্তার করবে। সেগুলো নিয়ে আসবে, জি। এখানে জাসাস আমাদের যেটা জাতীয় সাংস্কৃতিক সংস্থা, ব্যাপক পরিকল্পনা তারা সেখানে এগুলো করবে। তারপরে মানে অর্থাৎ সারাদিন মুখরিত থাকবে, মানে কোনো কিছুই হবে না। এখানে আমাদের প্রধানমন্ত্রী উনি ওই দিন টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ শুরু যে জন্য থাকতে পারবেন না, আমি এগুলো ইয়ে করবো, মানে উদ্বোধন করবো, মানে এগুলো আমরা করবো আর কি। তো উনি থাকলে উনি করতেন, আমিও থাকতাম। তো মানে সংস্কৃতি মন্ত্রী হিসেবে আমাদের প্রতিমন্ত্রী থাকতেন, আমাদের সব থাকতো। এবং এখন মন্ত্রী হিসেবে আমার যে দায়িত্ব সেটা আমি পালন করবই। এবং আমি আপনাদের সব সহযোগিতা এবং সবই মানে কোনোটাই কম থাকবে না। এবং এটা সারাদিন প্রোগ্রাম শুরু হবে। আপনারা তো কোথা থেকে শুরু হ্যাঁ, করছেন আমাদের কাছে শুনুন। এবং চৈত্র সংক্রান্তি। আপনি যে বলছেন আপনার সাথে সহযোগিতা তো সবারই অব্যাহত থাকবে যাতে অনুষ্ঠানগুলো সুন্দর হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা যেটা আপনি বললেন যে টাঙ্গাইলে থাকবেন কৃষক কার্ড বিতরণের জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিনেমা দেখতে ভালোবাসেন, পরিবার নিয়ে সিনেমা দেখতে গেছেন, তিনি নাটক দেখতে ভালোবাসেন, না, এবার বইমেলা তো উনি এসেছিলেন, বইমেলাতে তিনি বইমেলা এসেছিলেন। প্রোগ্রাম করেছেন। সুতরাং সর্বদাই আমরা মানে আশা করতেই পারি যে পয়লা বৈশাখ সকালবেলা তাকে কোনো একটা বৈশাখী অনুষ্ঠানে আবিষ্কার করতে না, হবে। তিনি এসেছেন মানে সকালে চলে সপরিবারে। যেতে হবে টাঙ্গাইল। জি, তবে টাঙ্গাইল গেলে কৃষক কার্ডের সাথে ওখানেও তো বৈশাখী মেলা হবে, জি। ওখানে উনি ই করতে পারবেন, অসুবিধা নেই। আমরা এরকম সংস্কৃতি বান্ধব একজন প্রধানমন্ত্রী পেয়েছেন। আমাদের সংস্কৃতি মন্ত্রী নিজে বললেন যে তিনি পয়লা বৈশাখ কিংবা এই ধরনের উৎসবের জন্য যা যা করার সব কিছু করবেন।
রেজওয়ানা চৌধুরী বন্যা রয়েছেন, তিনি তার ছাত্রছাত্রী শুধু নয়, দেশব্যাপী শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করবে। ছায়ানট বহু বছর ধরে তাদের যে ঐতিহ্য সেটা রেখে রমনা বটমূল অনুষ্ঠান করবে। আরও নানান সংগঠন নানাভাবে পয়লা বৈশাখকে সুন্দর করার জন্য আপনারা যাতে আপনাদের বছরের প্রথম দিন আনন্দে কাটাতে পারেন। এবং বছরের একটা প্রবাদ রয়েছে না, আরেকটা প্রবাদ, যে প্রথম দেখলেই, আপনি তো অনেক প্রবাদ জানেন, প্রথম দেখলেই শেষটা বোঝা যায়। মর্নিং সর্দি দিয়ে মানে সকাল দেখলে দিনের হ্যাঁ, সকাল দেখলেই দিনের শুরুটা বোঝা যায়। সকাল দেখলেই দিনের শুরুটা বোঝা যায়। সুতরাং এবছরের প্রথম দিন, নতুন সরকারের প্রথম পয়লা বৈশাখ যদি আপনারা সবাই সুন্দরভাবে উদযাপন করেন, আমরা আশা করব, নিশ্চয়ই আশা করব, যে আগামী দিনগুলো আপনাদের অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবেন।